ব্যক্তির অনিয়মে প্রতিষ্ঠান বন্ধ হবে না জানালেন গভর্নর। এস আলমের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ। সঠিক পরিকল্পনার অভাবে উন্নয়ন কেবল কয়েকটি শহরেই সীমাবদ্ধ। বৈষম্য কমাতে আবাসন সহ নাগরিক সেবায় জোর অর্থ উপদেষ্টার। 2 বছর পর বেনাপোল দিয়ে দেশে ভারতের 105 টন চাল, প্রতি কেজির দাম পড়বে 55 টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে। 2017 সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে নামে বেনামে একের পর এক ঋণ নেয় ব্যাংকটি থেকে, তুলে নেয় হাজার হাজার কোটি টাকা। ধীরে ধীরে ব্যাংকটির শেয়ার ছাড়তে শুরু করেন বিদেশি বিনিয়োগকারীরা। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বলেন, সংকট কাটিয়ে ব্যাংকটি ঘুরে দাঁড়াচ্ছে। জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের যুক্ত করার চেষ্টা চলছে। এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেটে এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিলেও এর জের ধরে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান গভর্নর। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এস আলমেরই হোক, বেক্সিমকোরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সে সাথে ব্যাংকের সম্পর্ক আছে। গভর্নর বলেন, সবার আমানতের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের। চাহিদা মতো সবার আমানত ফেরত দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এ অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়া বিপাকে পড়েছে গ্রুপটি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিকমতো বেতন পাচ্ছেন না কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাকের লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাকের লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমার স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রি টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে
আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চলতি অর্থবছরের প্রথম 3 মাস জুলাই থেকে সেপ্টেম্বরে দেশে 654 কোটি 20 লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় 213 কোটি 87 লাখ ডলার। আর এ সময় সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে মাত্র 45 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের 8টি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি, আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম। সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে প্রায় 47%, এরপর রয়েছে চট্টগ্রাম 28%। গত জুলাই সেপ্টেম্বরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে 103 কোটি 21 লাখ ডলার আসে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যথাযথ পরিকল্পনার অভাবে দেশের উন্নয়ন কেবল রাজধানী সহ কয়েকটি শহরেই সীমাবদ্ধ, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার সুষম উন্নয়নে জোর দিচ্ছে। রাজধানীর একটি হোটেলে হাউস বিল্ডিং ফাইন্যান্সের ইসলামিক অর্থায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রকল্পের আওতায় 7 থেকে 9% সুদে আবাসনে ঋণ পাবেন গ্রাহকরা। দেশের বড় জনগোষ্ঠী এখনও মানসম্মত আবাসন সুবিধার বাইরে। অন্যদিকে অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণে কমছে কৃষি জমির পরিমাণ। প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতিগ্রস্ত অনেকের বসতবাড়ি। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে গ্রাম ও শহরতলিকে প্রাধান্য দিয়ে টেকসই আবাসনে অর্থায়ন প্রকল্প শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স। শরিয়া ভিত্তিক এই প্রকল্পে প্রায় 3,200 কোটি টাকা তহবিল সহায়তা করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ঢাকাসহ কয়েকটি শহরের বাইরে দেশে নাগরিক সুবিধা নেই, তাই বিকেন্দ্রীকরণে উন্নত আবাসনের সঙ্গে শিক্ষা স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে হবে। কয়েকটা সিটি আর বাকি সব অন্ধকারাচ্ছন্ন বা আন্ডার ডেভেলপড রুরাল ইকোনমি, তার মানে কতগুলো সুন্দর আইল্যান্ডস অফ লাইফস অ্যান্ড প্রসপারিটি, আর বাকিটুক সেই তিমিরেই থেকে যাবে। অ্যান্ড দ্যাট উই ক্যানট অ্যালাউ। It must be balanced growth. 5 বছর মেয়াদী হাউস বিল্ডিংয়ের এই দ্বিতীয় প্রকল্পটি শেষ হবে 2029 সালে। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি বলছেন, প্রকল্পে 17,500-এর বেশি পরিবার সুবিধা পাবে। 20 বছর মেয়াদী গৃহঋণে ঢাকা ও চট্টগ্রামে সুদহার 9%, জেলা শহরে 8 এবং উপজেলায় 7 ভাগ। স্বল্প আয়ের যারা, তাদেরকে 90% লোন আমরা দিয়ে থাকি, 10% তার ইকুইটি থাকলেই হলো। যে কারণে কয়েকজনে মিলেও একটা জায়গা কিনে সেখানে বাড়ি করতে পারে। ফলশ্রুতিতে একদিকে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড যেটা, সেটা সেভ হলো। প্রকল্পে প্রায় 2000 বহুতল ভবন, 1900 পাকা বাড়ি এবং 100টির মতো জলবায়ু সহিষ্ণু পরিবেশ বান্ধব আবাসনে ঋণ দেয়া হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো সম্ভাবনা থাকার পরও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশের প্রসাধনী শিল্প। আমদানি পণ্যের তুলনায় দেশীয় পণ্যে বাড়তি শুল্কের কারণে অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। স্থানীয় শিল্পের বিকাশে আলাদা নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষেরই প্রসাধনী পণ্য ব্যবহারের প্রবণতা বেড়েছে আগের চেয়ে বেশি। দেশে বেড়েছে প্রসাধনী সামগ্রীর বাজারও। তারপরও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে মানসম্পন্ন দেশীয় প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প মূল্যে মানসম্পন্ন প্রসাধনী পণ্য পেতে দেশীয় উদ্যোক্তাদের নীতি সহায়তা দিতে হবে। দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি কমাতে হবে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সম্পূরক শুল্ক। প্রসাধনী শিল্পে যদি নতুন উদ্যোক্তাদের আনতে হয়, প্রধান ভূমিকাটা পালন করতে হবে সরকারকে এবং তাদের প্রতি একটা আলাদা নজর দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি কমিয়ে প্রসাধনী খাতে দেশীয় উদ্যোক্তাদের সুবিধা দিলে সামগ্রিক অর্থনীতি সমৃদ্ধ হবে। কর্মসংস্থান হতে পারে প্রায় 50 লাখ মানুষের।
শিল্প স্থাপন থেকে শুরু করে প্রথম 5 বছর তাদেরকে আয় করের ক্ষেত্রে যদি অবকাশ দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের ইন্ডাস্ট্রিটাকে গুছিয়ে নিতে পারবেন। এবং অনেক উদ্যোক্তা এখানে কাঁচামাল সরবরাহকারী থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত তৈরি করা, সেটার মধ্যে তারা আসতে পারে এবং তারা বিপুল পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারে। ট্যারিফ কমিশনের হিসাবে দেশে প্রসাধনী খাতের বাজার প্রায় 34,000 কোটি টাকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে 2 বছর পর বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে 3 ট্রাকে 105 টন চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আনা হয়। এতে স্থানীয় বাজারে চালের দাম প্রতি কেজিতে 2 থেকে 4 টাকা কমেছে। সকালে প্রথম চালানে ভারত থেকে বাসমতি নয় এমন চালের 3টি ট্রাক আসে। এদিকে স্থানীয় বাজারগুলোতে চালের দাম কমায় খুশি ক্রেতারা। আর বিক্রেতারা জানান, আমদানি করা চাল বাজারে আসলেই এর প্রভাবে দেশের অন্যান্য বাজারেও পণ্যটির দাম কমবে। এদিকে প্রতি 100 টন চালের আমদানি খরচ $45,150 পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই হিসেবে প্রতি কেজি চালের দাম দাঁড়াবে 55 টাকা। এর আগে গত 11 নভেম্বর 2024 প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে 1,20,000 টন সেদ্ধ ও 55,000 টন আতপ চাল আমদানির অনুমতি মিলেছে। বেনাপোল বন্দর দিয়ে যে চাউল আর ইন্ডিয়ান চাউল, এই জন্য আপনার কিছুটা বাজারটা নরম হয়ে যাচ্ছে, একটু দাম কমছে। কিন্তু 1450 টাকা, এখন 1450 টাকা হয়েছে, 50 টাকা কমছে, কিন্তু এর থেকে কমলে আমাদের ভালো, আমরা খেটে খাওয়া মানুষ। আগুনে পুড়ল নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ফ্রেশ টিস্যু কারখানা। মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায়। শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া 5টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি। যখন 4:20 বাজে তখন আমরা দেখি ফায়ারের গাড়ি হুইসেল দেয় অতিরিক্ত। তারপরে আমরা আসার পরে আমরা কোয়ার্টার থেকে বাড়ায় আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল। এরপরে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায়। ওরা এসে নিয়ন্ত্রণ করতে করতে ফট করে উঠে গেছে আগুন। আমরা ছিলাম না, হয়তো 8টা বাজে ডিউটিতে আসছি, কিন্তু ওদের মুখে শুনলাম, যারা ছিল তাদের মুখে শুনছি। ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির 4 তলায় পৌঁছে যায়। আগুনে স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত 3টি ফ্লোর ধসে পড়ে। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ফায়ার সেফটি প্ল্যান এটা অনেক মজবুত, মানে এখানে অনেক ইউনিট এবং অনেক বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন, পানি, হাইড্রেন্ট, এগুলো অনেক কিছুই আছে। তারপরেও এটা কেন আগুন ধরলো, এটা আসলে তদন্ত সাপেক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। এতে কোনো নাশকতা দেখেন না তিনি। দাবি করেন আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির। মেশিনারি ইকুইপমেন্টে তো আপনার প্রায় 500 কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো 100 কোটি টাকা। দিস ইজ হিউজ লস। এটাকে একটা ইলেকট্রিক দুর্ঘটনা হিসাবে দেখছি, আমি তো অন্য কোনো সাপ্লাই দেখছি না। কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। কিশোরগঞ্জের মিঠামইনে হাওড় অঞ্চলে নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার সাবমার্সিবল সড়ক। কাজ শেষ হলে হাওড়ের সঙ্গে জেলা শহরের সরাসরি নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হবে। হাওড়বাসীর আশা, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে জীবনমান, বিকশিত হবে পর্যটন শিল্পের সম্ভাবনাও। কিশোরগঞ্জের মিঠামইনের চারিগ্রাম থেকে আকপাশা হয়ে ইটনা উপজেলার জয়সিদ্ধি পর্যন্ত নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল সড়ক। হাওড় এলাকায় নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালের জুনে শুরু হয় সড়কের নির্মাণ কাজ। হাওড়ের অলওয়েদার সড়ক হয়ে জেলা শহরের সঙ্গে যুক্ত হবে সড়কটি, যা চালু হলে বদলে যাবে মিঠামইন ও ইটনা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা। সচল হবে অর্থনীতির চাকাও। নৌকাদিয়া, নবিলিয়া হাসপাতালে অনেক সময় দিয়ে রয়েছে, কল্পনা করছে না পাকা রাস্তা হবে। পাকা রাস্তা হচ্ছে আমরা অনেক উপকার হইতেছে। সবজির দাম, অনেক কিছু কৃষি ফসল আমাদের শহরে নিয়ে বেচতে পারি দ্রুত। ইতিমধ্যে সড়কের অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নেই, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটা শেষ করব এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটা শেষ করতে পারবো।
কাজটা সমাপ্ত হলে হাওরবাসী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের বড়ইবাড়ি এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে অ্যামাজন নেটওয়ার কারখানা। এ সময় ছাই হয়ে গেছে পাশের শ্রমিক কলোনির কয়েকটি ঘরও। পুলিশ জানায়, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় আন্দোলনকারী দুই কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অ্যামাজন নেটওয়ার নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশেপাশের 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমে 28.26 পয়েন্ট। লেনদেন বেড়েছে 46 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.32 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ডিএসইর প্রধান সূচক। প্রথম 40 মিনিটে সূচক বাড়ে 27 পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 28.26 পয়েন্ট, অবস্থান করছে 5300 পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে 551 কোটি 32 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 46 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 380টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 205টির এবং অপরিবর্তিত রয়েছে 42টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে অগ্নি সিস্টেমস, দ্বিতীয় সোনালী আঁশ এবং তৃতীয় অবস্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে স্টাইল ক্রাফটস, দ্বিতীয় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে আছে ডোরিন পাওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 42.32 পয়েন্ট, অবস্থান করছে 14,816 পয়েন্টে। লেনদেন হয় 5 কোটি 33 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।